বাবা, মাকে এভাবে আর মেরো না। আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব আজকের মধ্যেই। মাকে ছেড়ে দেন আপনি। আমি আপনার পায়ে পড়ি, আপনি আপনার নতুন বউকে নিয়ে থাকেন। আমরা মা মেয়ে চলে যাব। কান্না করতে করতে বাবার পা ধরে কাকুতি মিনতি করছে আঁচল। কিন্তু নিষ্ঠুর বাবা আঁচলের কথা যেন কানেই তুলছে না। কোমর থেকে বেল্ট খুলে আঘাত করছে নয়না বেগমকে। হাত দিনে ব্যথায় চিৎকার করতে থাকে। পাশেই দাঁড়িয়ে আছে আঁচলের সৎমা মেহের। বেল্টের আঘাতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে নয়না বেগম। রাগে গুজগুজ করতে করতে অন্য রুমে চলে গেল আঁচলের বাবা রজিব সাহেব। জ্ঞানহীন নিথর দেহটা পড়ে আছে মেঝেতে। আঁচল কান্না করতে করতে তার মাকে নিজের বুকে জড়িয়ে রাখে। রাজীব সাহেবের পিছনে চলে যায় আঁচলের নতুন সৎমা। তাদের সংসার আগে এমন ছিল না। হাসি খুশিতে ভরে ছিল এই সংসার। রাজীব সাহেব ভালোবেসে বিয়ে করেন নয়না বেগমকে। তাদের বিয়ের 2 বছরের মাথায় জন্মগ্রহণ করে আঁচল। খুব ভালোই ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাজীব সাহেব বিয়ে করে নিয়ে আসে মেহেরকে, পরিবারের কাউকে না জানিয়ে। যেখানে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, সেখানে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেননি রাজীব সাহেব। মেহের এই সংসারের আসার পর থেকে শুরু হয় রাজীব সাহেবের অত্যাচার। রাজীব সাহেবের আচরণ কেমন যেন পাল্টে গিয়েছে। রাজীব সাহেব যে মেয়েকে কখনো বকাঝকা করেনি, আর সেই মেয়ের গায়ে হাত তুলতেও তার হাত কাঁপে না আজকাল। যে স্ত্রীর সাথে কখনো রাগী কণ্ঠে কথা বলেনি, সেই স্ত্রীকে আজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। এদিকে আঁচল তার মায়ের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু জ্ঞান ফিরে আসছে না। একা মেয়ে কী করবে বুঝতে পারছে না। বাবার এমন অত্যাচার যেন কিছুতেই মেনে নিতে পারছে না আঁচল আর কোনো উপায় না পেয়ে তার বাবার রুমে ধরে গেল। রাজীব সাহেব রুমের ভিতরে বসে সিগারেট খাচ্ছে। আঁচলকে রুমের ভিতরে আসতে দেখে আধ খাওয়া সিগারেটটা পা দিয়ে মাটিতে মারিয়ে দাঁড়িয়ে যায় রাজীব সাহেব। তুই আমার রুমে কেন এসেছিস? বাবা, মায়ের অবস্থা ভালো না। মা অজ্ঞান হয়ে গিয়েছে, জ্ঞান ফিরছে না। মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে একটু সাহায্য করুন। আমি পারবো না। তোর মা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। এখন আমার সামনে থেকে চলে যা। বাবা, একদম চুপ। আমি আজকের পর থেকে তোর বাবা না। আমার সামনে থেকে চলে যা, না হলে তোর অবস্থাও তোর মায়ের মতোই হবে। বাহ, আপনি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। একটা বাহিরের মহিলার জন্য আজ আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন। আঁচলের কথাটা শুনে মেহের বেগম এসে আঁচলের চুল টেনে ধরে। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি বাহিরের মানুষ? আরে তোরা যে এতদিন খেতে পেয়েছিস সেটাও আমার অবদান। মেহের বেগম এত জোরে আঁচলের চুল টেনে ধরেছে যে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এটা রাজীব সাহেব লক্ষ্য করে, কিন্তু আজ সে যেন অন্ধ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আঁচল কান্না করতেন রাজীব সাহেব সহ্য করতে পারতেন না, কিন্তু আজ তার এত পরিবর্তন কেন? সে দেখেও না দেখার ভান করে আছে। আঁচল করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবার দিকে। মেহের আঁচলের চুলের মুঠি ধরে বলল, আজকের মধ্যে তোরা মা মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার মাকে নিয়ে এই অবস্থায় কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। জাহান্নামে যা, কিন্তু আমার এই বাড়িতে আর না। এই কথা বলে আঁচলকে ছুঁড়ে ফেলে দেয় মেহের। আঁচল তার বাবার দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে নয়না বেগম। আঁচল তার মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে নয়না বেগমের। মা, আমরা আর এই বাড়িতে থাকবো না। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নয়না বেগম কোনো কথা বলতেও পারছে না। অবস্থা খারাপ দেখে আঁচল দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় সে গাড়ি খুঁজতে শুরু করে। সে একটা সিএনজি দেখে সেটা সামনে দাঁড়িয়ে যায়।
চলন্ত সিএনজির সামনে দাঁড়িয়ে যায়, একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? একটু হলে তো তুমিও মরতে আর আমাকেও মারতে, এভাবে গাড়ির সামনে চলে এলে কেন? আঙ্কেল, আমার মা খুব অসুস্থ, ওনাকে এক্ষুনি একটা হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে সাহায্য করুন। কোথায় তোমার মা? বাসায় আছে। ঠিক আছে, চলো। লোকটা আসলের সাথে বাসার ভেতরে চলে গেল, গিয়ে দেখে নয়না বেগম এখনো মেঝেতে পড়ে আছে। এটা দেখে সে বলল, তোমার মায়ের এই অবস্থা হলো কিভাবে? আপনাকে আমি পরে সব কথা বলবো, আগে আমার মাকে নিয়ে হাসপাতালে চলুন, না হলে আমার মাকে আর বাঁচাতে পারবো না। আসলের কান্না আর নয়না বেগমের অবস্থা দেখে লোকটার মনে মায়া হয়। সে আর কোনো কথা না বলে নয়না বেগমকে কোলে তুলে নিজের গাড়িতে নিয়ে বসায়, তারপর একটা হাসপাতালের সামনে নিয়ে যায়। উনি আবার কোলে তুলে নয়না বেগমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। ডাক্তার নয়না বেগমকে দেখতে থাকে, আর বাহিরে বসে আছে আসল। ড্রাইভার লোকটা আসলের কাছে এসে বলল, তোমার মায়ের এই অবস্থা কে করেছে? আসল এবার লোকটার কাছে সব ঘটনা খুলে বলল। আসলের কথা শুনে লোকটা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগীর বাড়ির লোক কারা আছে? আসল আর লোকটা উঠে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আপনি রোগীর কে হন? উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভাই হই। আচ্ছা ঠিক আছে, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলা কিনে নেবেন বাহিরে থেকে, কয়েকদিন রেস্ট করলে উনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে আসল চেয়ারের উপর বসে পড়ে। আসলকে এভাবে দেখে লোকটা বলল, কি হলো তোমার? এই অবস্থায় আমি মাকে নিয়ে কোথায় যাব? বাবা আমাদের ওই বাড়িতে যেতে নিষেধ করেছে, কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো, সেখানে আমি একাই থাকি, তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে চলো আমার বাসায়। আসল লোকটার কথা শুনে অনেক খুশি হয়, শেষমেশ তার মাকে রাখার মতো একটা জায়গা হলো। আর আসলের কাছে লোকটাকেও ভালোই মনে হলো, তাই আসল রাজি হয়ে গেল। লোকটা হাসপাতালের সব বিল মিটিয়ে দিয়েছে। তারপর আসল আর তার মাকে নিয়ে চলে গেল তার বাসায় দিকে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায় সবাই। ছোট একটা বাসা, কিন্তু রুম আছে 2টা। নয়না বেগমকে একটা রুমের মধ্যে শুইয়ে দেয়। আসল লোকটার কাছে গিয়ে বলল, আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই, আপনি অপরিচিত একটা মানুষ হয়ে আমাদের অনেক বড় একটা উপকার করছেন। লোকটা একটা রহস্য হাসি দিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি। আচ্ছা, তুমি তোমার মায়ের পাশে থাকো, আমি গিয়ে দেখি কিছু খাবার কিনে নিয়ে আসছে। এই কথা বলে লোকটা চলে গেল। আসলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার মায়ের পাশে গিয়ে বসে। নয়না বেগম আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। নয়না বেগম উঠে বসতে যাবে, তখনই আসল বলল, মা তুমি উঠছো কেন? আসল এভাবে একজন অপরিচিত মানুষের বাসায় আসা কি ঠিক হলো? ওনাকে আমরা চিনি না, জানি না, যদি আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। না মা, লোকটা খুব ভালো, উনি আমাকে অনেক সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা খাবার নিয়ে আসে। আসল তার মাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর নয়না বেগম ঘুমিয়ে পড়ে। আসল খাবার খেয়ে তার মায়ের পাশেই শুয়ে পড়ে। লোকটা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। আসলের চোখে ঘুম নেই, তার অত্যাচারী সৎ মা আর বাবার কথা ভাবছে। এসব ভাবতে আসলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার হাসি খুশি পরিবার কিভাবে চোখের সামনে নষ্ট হয়ে গেল। বাবার এমন পরিবর্তন যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না আঁচল। এসব ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আঁচল। আচমকা ঠোঁটের মধ্যে কারোর ঠোঁটের স্পর্শ অনুভব করতে চোখ খুলে
তাকায় আসল। চোখ খুলতে সে চমকে ওঠে, কারণ তার ঠোঁট স্পর্শ করে আছে সেই ড্রাইভার। আসল নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলছে, সে যেন কিছুতেই লোকটার শক্তির সাথে ফিরে উঠছে না। আসলে অনেক চেষ্টা করার পরেও সে কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। ইতিমধ্যে আসলের নড়াচড়ার শব্দে ঘুম ভেঙে যায় নয়না বেগমের। সে দেখে আসলের উপরে লোকটার আসল চেষ্টা করছে তার হাত থেকে বাঁচার জন্য। নয়না বেগম লোকটাকে টান দিয়ে সরিয়ে নেয়। আসল অনেক বেশি ভয় পেয়ে যায়, লোকটা অনেক বেশি রেগে আছে। আসল বলল, আপনি আমাদের এই অবস্থায় দেখে তার সুযোগ নিতে চাইছেন? আজকাল কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমি শুধু শুধু কেন তোদের জন্য এসব করতে যাব? আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না, না হলে মা মেয়ে দুজনেই প্রাণ হারাবি। এখনও সুযোগ আছে। আপনি কি মানুষ? আপনাকে ভালো মানুষ ভেবে আপনার বাসায় এসে সাহায্য চেয়েছি। আমরা আপনার বাসা থেকে চলে যাব। এত সহজে তো আমি তোদের যেতে দিচ্ছি না। আমি এখন তোকে ভোগ করব, তারপর তুই যেখানে খুশি চলে যা। এই কথা বলে লোকটা আবার আসলের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে আসল পিছনে যেতে থাকে। পিছুতে পিছুতে একটা সময় আসলের পিঠ দেয়ালে ঠেকে যায়, আর লোকটাও হিংস্র নজরে আসলের দিকে আসতে থাকে। নয়না বেগম মেয়ের এমন করুণ অবস্থা দেখে পাশে থাকা একটা বটির দিকে চোখ যায়। মেয়েকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে হবে। সে দৌড়ে গিয়ে বটি দিয়ে লোকটাকে পিছনে দাঁড়িয়ে গায়ের সব শক্তি দিয়ে একটা আঘাত করতে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে করে আসলও ভয় পেয়ে যায়। নয়না বেগম মেয়েকে বাঁচাতে গিয়ে খুন করে ফেলেছে। মা, তুমি এটা কি করলে? লোকটা তো মারা গিয়েছে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, না হলে তো লোকটা তোর সর্বনাশ করে ফেলতো। আমি মা হয়ে সেটা কিভাবে সহ্য করতাম? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এখনই আমাদের এই শহর ছেড়ে পালাতে হবে, না হলে যে কোনো সময় পুলিশ আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, এবার মা মেয়ে দুজনে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। কোথায় যাবে দুজন? কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটতে শুরু করে। লোকজনও বের হচ্ছে রাস্তায়, তবে তারা হেঁটে যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে। রাস্তার মধ্যে ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। দুজন একটা বাসে উঠে বসেছে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়, আর তারা এই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যায়, মা মেয়ে দুজনেই। ওইদিকে জানাজানি হয়ে গিয়েছে, লোকটাকে কেউ করে পালিয়ে গিয়েছে। ব্যাপারটা থানা পুলিশ হয়েছে, কিন্তু পুলিশ এখনো জানতে পারেনি এই লোকে আসলে কে করেছে। মা মেয়ে দুজন একটা বাসায় গিয়ে ওঠে। অনেক কষ্ট করে বাসা ম্যানেজ করে তারা একটা রুম নেয়। এখানে বেশ কিছুদিন থাকে। তাদের কাছে যা টাকা ছিল সব টাকা শেষ হয়ে এসেছে। আসল চিন্তা করলো সে যে কোনো একটা চাকরি নিবে, কিন্তু সে কি চাকরি করবে বুঝতে পারছে না। পড়াশোনা অনার্স, কিন্তু সে তো সাথে করে কাগজপত্র কিছু নিয়ে আসেনি। তাদের বাড়িওয়ালা বউ হঠাৎ তাদের রুমে আসে। ভদ্রমহিলা খুব ভালো, কিন্তু তার হাজবেন্ড কেমন যেন। সে সবসময় আসলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ব্যাপারটা আসল খেয়াল করে, কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। ভদ্রমহিলা আসলের মায়ের সাথে কথা বলছে, তখন চা নিয়ে আসা আসল। আরে আবার চায়ের কি দরকার ছিল? খালি মুখে যাবেন নাকি? এত কষ্ট করে আসলেন আপনি। আরে দূর আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। আসলে আন্টি, আমাদের তো আপনারা ছাড়া আর কেউ নেই। আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। আচ্ছা, বুঝতে পারছি। তোমার আঙ্কেল বাসায় আসুক, তারপর কথা বলে দেখি। ঠিক আছে আন্টি, অনেক ধন্যবাদ আপনাকে। আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন ভদ্রমহিলা। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে দরজা বন্ধ করে ঘুমাতে যায় আসল। তখনই দরজার মধ্যে কে যেন শব্দ করে। আসল দরজা খুলে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি এত রাতে? তোমার আন্টি বলেছে তোমার নাকি একটা চাকরি লাগবে। ও হ্যাঁ, ভিতরে আসুন। সমস্যা নাই, এখানেই ঠিক আছে। এই কথা বলে বাড়িওয়ালা আসলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সব ঠিক আছে। বুঝলাম না আঙ্কেল। কিছু না, আমার কাছে একটা কাজ আছে। যদি তুমি সেটা করতে চাও তাহলে কিন্তু অনেক টাকা পাবে। খুব ভালো একটা কাজ। কথাটা শুনে আসল খুশি হয়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কোনো ভনিতা না করেই বলল, আঙ্কেল, কাজটা কি? কাজ ওখানে গেলেই বুঝতে পারবে। তুমি কাল সকালে রেডি থেকো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ঠিক আছে। তারপর লোকটা একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আসলেও খুশি হলো সে একটা চাকরি পাবে।
সে তার মায়ের কাছে যেতে নয়না বেগম বলল, কী রে মা, কে এসেছে এত রাতে? বাড়িওয়ালা এসেছে। সকালে ওনার বউকে চাকরির কথা বলেছিলাম না, উনি আমার জন্য খুব ভালো একটা চাকরির সন্ধান নিয়ে এসেছে। কাল ওনার সাথে যেতে বলেছে, আর বলছে বেতনও খুব ভালো। তাহলে ভালোই হয়েছে। আচ্ছা এবার ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। এই কথা বলে আঁচল তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আঁচল রান্নাবান্নার কাজ শেষ করে রেডি হয়ে বসে আছে বাড়িওয়ালার জন্য। কিছুক্ষণ পরে উনি এসে বলল, আঁচল তুমি রেডি হয়েছ? জি আঙ্কেল। ঠিক আছে, চলো বের হই। তারপর আঁচল লোকটার সাথে বেরিয়ে পড়ে। লোকটা রিক্সা নেয়। রিক্সার মধ্যে কেমন অদ্ভুত আচরণ শুরু করে লোকটা। আঁচল কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে একটা বড় বাড়ির সামনে এসে নামে। আঙ্কেল এখানে কেন এলেন? আরে উপরে গেলেই বুঝবে, ওদের অফিস উপরের ফ্লোরে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি না তোমার সাথে, ভয় পাচ্ছি না। তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে উপরে চলো। আসল আর কোনো কথা না বলে লোকটার সাথে উপরে চলে গেল। আসল লক্ষ্য করে এখানে আরও অনেক মেয়ে আছে, সবাই বসে আছে। আসল বুঝতে পারছে না কিছুই, কিন্তু তার কাছে সব কিছু অন্যরকম লাগছে। লোকটা আসলকে নিয়ে চেয়ারের উপরে বসে। তাদের সামনে বসে আছে আরেকটা লোক। ভাই, কাল আপনাকে এই মেয়ের কথাই বলেছি। লোকটা আসলকে ভালোভাবে দেখে বলল, খুব ভালোই দেখতে, মনে হয় ভালোই ইনকাম হবে, কাস্টমারও রেডি আছে। লোকটা কথা শুনে আসলের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এটা যে কিসের অফিস আসল বুঝতে পেরে বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসছি বুঝতেই পারছো। দেখো তুমি খুব সুন্দরী, সবার থেকে বেশি টাকা তুমি ইনকাম করতে পারবে। আমি এই কাজ করতে পারবো না, আমি বাসায় যাব। সামনে থাকা লোকটা আসলের সামনে এসে বলল, এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। কে আছিস? এই মেয়েকে রুমে নিয়ে যা। আঙ্কেল আপনি আমার সাথে এমন কাজ করতে পারলেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, বাসায় আমার মা একা আছে, আমি ছাড়া আর কেউ নেই। বাড়িওয়ালা বলল, আমি তোমার মায়ের দেখাশোনা করব। আর বাসায় গিয়ে বলল, তুমি কাজ পেয়েছো, এখানে থেকেই কাজ করবে, তাই বাসায় যেতে পারবে না। মাঝে মধ্যে আমি ফোনে কথা বলিয়ে দেব, তোমার মা ভালোই থাকবে। আসলকে আর কিছু বলতে না দিয়ে কয়েকজন এসে আসলকে একটা রুমে নিয়ে যায়। আসল অজোরে কান্না করছে। আসল কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবন কি তাহলে এখানেই শেষ? এখন তো সে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আসল চিৎকার করতে শুরু করে, কিন্তু এখানে চিৎকার করলেও কেউ তাকে সাহায্য করতে আসবে না। সে খাটের উপরে বসে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ দরজায় খোলার শব্দ শুনে সামনের দিকে তাকায় আঁচল। আসল বুঝতে পারে সে ভালোভাবে পেশে গিয়েছে এই পতিতালয়ের মধ্যে। তার মায়ের কথা মনে পড়তে কান্নায় ভেঙে পড়ে। তখনই দরজা খোলার শব্দ শুনে আঁচল সামনের দিকে তাকায়। আঁচল খাটের উপরে বসে আছে তখনও, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রুমের ভিতরে প্রবেশ করে একটা যুবক। ছেলেটা দরজার ভিতর থেকে বন্ধ করে আঁচলের দিকে এগিয়ে আসে। আঁচল ভয়ে কান্না করছে। আঁচল বুঝতে পারে ছেলেটা এখন তার শরীর ভোগ করবে। আঁচল মনে মনে ঠিক করলো সে শেষ একটা চেষ্টা করবে। লোকটা খাটের উপর বসতে আঁচল বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, বিশ্বাস করুন আমি এমন মেয়ে নই, এখানে আমাকে পাঠানো হয়েছে। ছেলেটা আঁচলের কথা শুনে থমকে গেল। এদিকে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা দেখে ছেলেটা বলল, বুঝলাম না কিছুই, সব ক্লিয়ার করুন। আপনি কান্না করছেন কেন? আসলে এবার ছেলেটার কাছে সব কিছুই বলল। ছেলেটা কথাগুলো শুনে বলল, নাম কি আপনার? আমার নাম আঁচল। ও, কান্না করবেন না, আমি না হয় চলে যাব কিছুক্ষণ এখানে থেকে। তারপর কি হবে বুঝতে পারছেন? আসলে আমিও আজ প্রথম এসেছি এখানে, তাও বন্ধুদের পাল্লায় পড়ে। আমি এতটাও খারাপ মানুষ নেই। আপনি এখানে থাকলে আমার পরে অন্য কেউ আসবে। আপনি কয়জনকে ফিরিয়ে দিবেন? আমি কি করব বুঝতে পারছি না। বাসায় আমার অসুস্থ মা, আমি ছাড়া তাকে দেখাশোনার মতো কেউ নেই। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দেখছি আপনার জন্য আমি কি করতে পারি। প্লিজ আমাকে এখান থেকে মুক্তি করার চেষ্টা করুন। আসলে কান্না দেখে ছেলেটা বলল, দেখি কি করা যায়। ওরা তো আপনাকে সহজে ছেড়ে দিবে না মনে হয় না, তবুও আমি চেষ্টা করে দেখি। এই কথা বলে ছেলেটা রুম থেকে বের হয়ে যেতেই ম্যানেজার ছেলেটার সামনে
চলে এলো। স্যার এত তাড়াতাড়ি বের হয়ে এলেন যে? আপনাদের বসের সাথে কথা বলতে চাই। স্যার কোনো সমস্যা হয়েছে? আসলে মেয়েটা নতুন এসেছে, আমাকে বলতে পারেন। না, তেমন কোনো সমস্যা হয়নি। আপনাদের বসের সাথে কথা বলিয়ে দেন আমাকে। ঠিক আছে। ম্যানেজার ছেলেটাকে সাথে নিয়ে চলে গেল বসের কাছে। তারপর ম্যানেজার চলে যায় আর ছেলেটা বসের কাছে গিয়ে বলল, আমি তন্ময় চৌধুরী, তন্ময় গ্রুপের এমডি মোস্তফা চৌধুরীর একমাত্র ছেলে। তন্ময়ের কথা শুনে লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন স্যার? আপনি বললেই তো আপনার বাসায় পাঠিয়ে দিতে পারতাম। শুনুন, আপনাকে একটা কথা বলার জন্য এখানে এলাম। আপনাদের এখানে একটা মেয়েকে আমার ভালো লেগেছে, ওই মেয়েকে আমি নিয়ে যেতে চাই। বুঝলাম না স্যার। আপনাদের এখানে নতুন একটা মেয়ে এসেছে, নাম আঁচল নাকি কি যেন একটা নাম। যাই হোক, ওই মেয়েটাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। ও, আজ রাতের জন্য নাকি? আজকের জন্য নয়, একেবারেই নিয়ে যেতে চাই। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। স্যার এমন কোনো সিস্টেম তো আমাদের নেই। কত টাকা লাগবে সিস্টেম করতে? আসলে স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি যখন চাইছেন নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনার ব্যবহার করা শেষ হলে আবার আমাদের কাছে দিয়ে যেতে পারেন। আমি আবার দিয়ে যাওয়ার জন্য নিতে আসিনি। ওকে, তাহলে আপনি আমাদের 50,000 টাকা দিয়ে নিয়ে যান। আপনি বলে টাকা বেশি চাইছি না। ওকে। তারপর তন্ময় নিজের পকেট থেকে একটা চেক বই বের করে 50,000 টাকা একটা চেক দিয়ে আসলের কাছে ফিরে আসে। আসল এখন কান্না করছে। চলুন আমার সাথে। আসল মাথা উঁচু করে দেখে তন্ময় তার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? আপনি এখন থেকে মুক্ত। চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। আসল দেরি না করে তাড়াতাড়ি করে তন্ময়ের সাথে বেরিয়ে পড়ে। তারপর দুজনে তন্ময়ের গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি চালাতে শুরু করে আর আসল তন্ময়কে বাসার ঠিকানা বলে। তন্ময় কিছুক্ষণের মধ্যে আসলকে নিয়ে বাসার সামনে পৌঁছে গেল। তারপর বাসায় চলে এসেছে। এবার আপনি যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, যান। স্যার আপনার নাম কি? আমি তন্ময় চৌধুরী। স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। ওদের হাত থেকে আমাকে আপনি কিভাবে মুক্ত করলেন সেটা আপনাকে না জানলেও চলবে। স্যার আমার সাথে আমার বাসায় আসুন, একটু চা খেয়ে যাবেন। আজকে না, অন্য একদিন প্লিজ স্যার। আসলে জোরাজোরিতে তন্ময় রাজি হয়ে গেল। আসলে এবার তন্ময়কে নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। রুমের সামনে গিয়ে দরজার মধ্যে শব্দ করে আসল তার মাকে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। আবার দরজা ভিতর থেকে বন্ধ। আসল খুব ভয় পেয়ে যায়, মায়ের কিছু হয়ে যায়নি তো। হাজারো চিনতে এসে ভর করছে আসলের মনে। আসলকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে তন্ময় ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স নেই। স্যার আমার মায়ের কিছু হয়ে যায়নি তো? আমার খুব ভয় করছে, মনে হয় দরজা ভেঙে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে তন্ময় দরজার মধ্যে কয়েকটা ধাক্কা দিতে দরজা ভেঙে যায়। দুজনে ভিতরে গিয়ে দেখে নয়না বেগম নিজের খাটের উপরে পড়ে আছে। আসল মা মা বলে ডাকে, কিন্তু কোনো রেসপন্স নেই। আসলে চিৎকার শুনে বাড়িওয়ালার স্ত্রী সহ বাড়িতে থাকা আরও কিছু মানুষ চলে আসে। তন্ময় নিঃশ্বাস চেক করে দেখে নয়না বেগম আর নেই। আসলে বুঝতে পেরে সে অযোধ্যারায় কান্না করছে, মায়ের মৃত বুকে নিয়ে কান্না করছে। বাড়িওয়ালার স্ত্রী আসলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মা, তুমিও আমাকে একা করে চলে গেলে, তুমি ছাড়া কে আছে আমার কথা একটাবার ভাবুনি? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এসব বলে কান্না করছে আঁচল। কিছুক্ষণের মধ্যে নয়না বেগমের লাশ দাফন করার ব্যবস্থা করে। তন্ময় নিজে দাঁড়িয়ে নয়না বেগমের দাফন করেন। বাড়িওয়ালাও সেখানে ছিল। সবাই এবার বাসায় ফিরে আসে। আসল বাড়িওয়ালার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন তন্ময় আর বাড়িওয়ালা ফিরে আসে। বাড়িওয়ালা আসলের কাছে এসে বলল, কারণ মা বাবা চিরকাল বেঁচে থাকে না, কান্না করলে তো আর ফিরে আসবে না তোমার মা। মৃত মানুষের জন্য দোয়া করা উত্তম। কথাটা শুনে আসল দাঁড়িয়ে লোকটার সামনে এসে নিজের চোখের পানি মুছে গায়ের সব শক্তি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় বাড়িওয়ালার গালে।
এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আসলের দিকে। জুতো মেরে গুরুদান করতে এসেছিস? আমার মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী। তোর জন্য আজ আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মায়ের পাশে থাকলে আজ আমার মা আমার সাথেই থাকতো। তোকে আমি মেরেই ফেলব। এই কথা বলে আসল লোকটার কলার ধরে ফেলে। সবাই যেন স্তব্ধ হয়ে গেল। অবস্থা বিগতিক দেখে তন্ময় আঁচলকে থামিয়ে দেয়। আসল অনেক বেশি রেগে আছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সে কান্না করতে শুরু করে। বাড়িওয়ালার স্ত্রী আসলের কাছে এসে বলল, তুমি এসব কি বলছো মা? তোমার আঙ্কেল কি করছে? আসল এবার সব ঘটনা খুলে বলল বাড়িওয়ালার স্ত্রীর কাছে। বাড়িওয়ালার স্ত্রী হতবাক হয়ে গেল, আর বাড়িওয়ালা মাথা নিচু করে রেখেছে। বাড়িওয়ালার স্ত্রী এবার তার হাজবেন্ডের কাছে গিয়ে বলল, আসল যেটা বলছে সেটা কি সত্যি? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো জবাব না দিয়ে। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেয়েটা বিপদে পড়ায় আপনার কাছে সাহায্য চেয়েছে, আর আপনি তাকে কোথায় রেখে এসেছেন? আপনার মনুষ্যত্ব এত খারাপ আমি কখনো বুঝতেও পারিনি। আর যদি আসল আপনার মেয়ে হতো, পারতেন নিজের মেয়েকে এমন একটা জায়গায় রেখে আসতে? আমি নিজের কাজের জন্য আসলেই লজ্জিত। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় একটা ভুল করেছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। লোকটা এবার আসলের কাছে গিয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আসল কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তন্ময় তখন সেখানে দাঁড়িয়ে আছে। তন্ময়ের কথা মনে পড়তে আসল নিজের রুম থেকে বেরিয়ে চলে আসে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আপনি আমার পাশে না থাকলে হয়তো আমার মায়ের তাও আমি দেখতে পারতাম না। আপনাকে আর একটু কষ্ট দেব, প্লিজ একটু অপেক্ষা করুন। এই কথা বলে আসল আবার নিজের রুমে চলে গেল। তন্ময়কে দাঁড়াতে বলে আসল তার নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বাড়িওয়ালার স্ত্রী আসলের ব্যাগ দেখে বলল, আসল তুমি কোথায় যাচ্ছ মা? আন্টি, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। এই বাড়িতে থাকলে আপনি এই অমানুষ হাজবেন্ডের কুনজর থেকে আমি কখনো মুক্তি পাবো না। ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, আমাকে ক্ষমা করবেন। আসলে এবার তন্ময়ের কাছে গিয়ে বলল, স্যার, আমাকে কষ্ট করে বাস স্টপ অবধি নামিয়ে দিবেন? আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। আচ্ছা ঠিক আছে। তন্ময় আর কোনো কথা না বলে বেরিয়ে চলে আসে। তন্ময়ের পিছনে আসে আসল। তারপর দুজন গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। আসল বাহিরের দিকে তাকিয়ে আছে। তার সদ্য মাকে হারিয়ে আসল অনেকটাই ভেঙে পড়ে। মায়ের কথা মনে পড়তে তার চোখ জোড়া ভিজে উঠেছে। চোখে পানি টপ টপ করে পড়ছে। বিষয়টা বুঝতে পারে তন্ময়। দেখুন, এভাবে কান্না করলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না, শক্ত হতে হবে। আসল তন্ময়ের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আপনি কোথায় যাবেন ঠিক করলেন? জানি না। হোয়াট? আমি জানি না কোথায় যাব। আপনি আমাকে বাস স্টপে নামিয়ে দিলেই তারপর সেখানে মঞ্চে চলে যাব। হঠাৎ আচমকা গাড়ি ব্রেক করে তন্ময়। এখানে গাড়ি ব্রেক করলেন কেন? কখন থেকে খালি ফেটে আসি, এখনো কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনিও আসেন। আপনিও তো না খেয়েই আছেন। আমার খিদে পায়নি। বেশি কথা বলা, আমার সাথে আসবেন। এই কথা বলে তন্ময় গাড়ির দরজা খুলে দেয়। আসল বের হয়ে আসে। দুজন একটা রেস্টুরেন্টের ভিতরে যায়। তন্ময় দুজনের জন্য খাবার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে তাদের সামনে। তারপর দুজন খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে তন্ময় বলল, আপনার বাবাও নেই? বাবা আছে। তাহলে আপনার বাবাকে তো দেখলাম না, উনি কি আপনাদের সাথে থাকে না? না। ও, তাহলে এক কাজ করুন, অন্য কোথাও না গিয়ে বাবার কাছে চলে যান। বাবার বাসায়ও যেতে না পারছে। কি বললেন? কারণ কি? একটা সময় ছিল বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমার কান্না বাবা সহ্য করতে পারতেন না। মা আমাকে বকা দিলে বাবা মাকে বকা দিতেন উল্টো। বাবা শুধুই আমাকে না, আমার মাকেও খুব ভালোবাসতেন। তারপর কি হলো? আসলে বা তন্ময়ের কাছে সব কিছুই খুলে বলল। আসলে সব কথা শুনে তন্ময় কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তন্ময় এটাই বুঝতে পারে না একজন মানুষ দ্বিতীয় বিয়ে করে এভাবে পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? আমি যদি বাবার কাছে যাই, যেই বাবা আমাকে হয়তো মেরেই ফেলবে। আমার প্রতি বাবার যে ভালোবাসা ছিল সব শেষ হয়ে গিয়েছে। জানি না আজও বাবা কেন এমন করলো। চোখের সামনে বাবার বদলে যাওয়া মা কিছুতেই মেনে নিতে পারেনি। মা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে।
তারপর মা আমাকে চিরকালের জন্য একা করে দিয়ে চলে গেছে। তন্ময় কিছুক্ষণ চুপ থাকে, বলল চলুন। তারপর দুজন আবার গাড়িতে উঠে। তবে তন্ময় গাড়ির সামনের দিকে না নিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলে। এটা দেখে আঁচল চমকে উঠে। আপনি গাড়ি ঘুরিয়ে নিলেন কেন? কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে চলুন। অদ্ভুত, বাস স্টপ তো ওই দিকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান, আমি নেমে যাব। চুপ করতে বলছি না। তন্ময়ের দমক শুনে আঁচল চুপ হয়ে যায়। গাড়ি আপন মনে চলছে। আঁচল মনে মনে ভয় পাচ্ছে, এই ছেলে আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আঁচল আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে ভয়ে সে কোনো প্রশ্নও করতে পারছে না। এতক্ষণ শান্তশিষ্ট লোকটা হঠাৎ রেগে যাবে আঁচল ভাবতে পারেনি, কিন্তু এত রাগের কারণ কি আসলে সেটা জানতে হবে। আঁচল কিছু বলতে যাবে, তখনই একটা আলিশান বাড়ির সামনে এসে গাড়ি থামে। আঁচল বাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি। তন্ময় গাড়ি থেকে নেমে বলল, নেমে আসুন। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আমার সাথে ভিতরে গেলেই বুঝতে পারবেন, বেশি কথা না বলে চলুন। তন্ময় সামনের দিকে এগিয়ে যায়। আঁচল তন্ময়কে অনুসরণ করছে। তন্ময় বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে এসে তন্ময়ের কান টেনে ধরে, ইস আব্বু লাগছে? এই শয়তান, তোর ফোন অফ কেন? তোকে আমি সেই কখন থেকে ফোন দিচ্ছি, আম্মু ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ভেতরে আয়। এই কথা বলতে ওনার চোখ পড়ে আঁচলের দিকে। উনি তন্ময়কে বলে, কিরে মেয়েকে? উফ, তোমাকে বলতেও ভুলে গেছি, এই যে ভিতরে আসুন। আঁচল মহিনের সামনে এসে ওনাকে সালাম করলেন। উনি সালামের উত্তর নিলেন। তারপর তন্ময় তার মায়ের কাছে সব কিছুই বলল, শুধুই ঘটনা ভাদে, কারণ এটা বলতে গেলে সে নিজেও বিপদে পড়বে। মহিলা আঁচলের কাছে গিয়ে বলল, তোমার নাম কি মা? আমার নাম আঁচল। বা, খুব মিষ্টি তোমার নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামও খুব মিষ্টি। তন্ময় বলল, এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যাবে? ও হ্যাঁ, চলো মা, ভিতরে গিয়ে কথা বলি। তারপর তিনজন ভিতরে চলে গেল। তারা বসে বসে নিজেদের মধ্যে কথা বলছে। তখনই একটা মেয়ের আগমন ঘটে। সে আঁচলকে দেখে বলল, কি ব্যাপার, আমাকে না জানিয়ে ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে? তুই চুপ কর, কোনো কিছু না জেনে এক লাইন বেশি বুঝিস কেন তুই? আম্মু দেখো তোমার ছেলে কি বলে, এদিকে আয়, পরিচয় করিয়ে দে। মা আঁচল, ও হলো আমার মেয়ে বৃষ্টি। আর বৃষ্টি ওর নাম আঁচল। ও তোর ভাবি না। ও আপু কিছু মনে করবেন না, আসলে ভাইয়া আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে বাসায় এসেছে, তাই ভেবেছি। আমি কিছু মনে করিনি আপু। আপু না, আমি তোমার ছোট হব, আমাকে বৃষ্টি বলে ডাকবে। আচ্ছা। সবাই একসাথে গল্প করতে শুরু করে, কিন্তু আঁচলের মন খুব খারাপ। তন্ময়ের মায়ের নাম নীলা চৌধুরী। নীলা বৃষ্টিকে বলল, বৃষ্টি, আঁচল আজকে থেকে তোর সাথে থাকবে, ওকে তোর রুমে নিয়ে যা, আর ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি খেতে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আম্মু। এই কথা বলে বৃষ্টি আঁচলকে নিয়ে তার রুমে চলে গেল। আঁচল রুমে গিয়ে বৃষ্টিকে বলল, তোমার বাবাকে তো দেখলাম না, আব্বু দেশের বাহিরে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। আব্বু অফিসের কাজে বাহিরে থাকে বেশিরভাগ সময়। ও আচ্ছা, পরে কথা বলা যাবে, এখন যাও, হাত মুখ ধুয়ে আসো, তাড়াতাড়ি যেতে হবে, সবাই অপেক্ষা করবে আমাদের জন্য। ঠিক আছে। আঁচল কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর বৃষ্টি গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে একসাথে খাবার খাওয়ার জন্য নিচে যায়। সবাই খাবার টেবিলে বসে আছে। তন্ময় এখনও আসেনি। আঁচলকে নীলা চৌধুরী তার পাশে বসায়, যেখানে আগে তন্ময় বসে খাবার খেত। বৃষ্টি বলল, তোমার ছেলে মেয়েদের মতো সব কিছুতে এত লেট করে কেন? তখনই তন্ময় এসে উপস্থিত হয়। আর বৃষ্টির মাথায় একটা টোকা দিয়ে বলে, তোর কি আর কোনো কাজ নেই সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকা ছাড়া? নীলা চৌধুরী বলল, ঝগড়া না করে খেতে বসো, এখানে একজন মেহমান আছে, চোখে পড়ছে না তোদের? তন্ময় চেয়ারের দিকে তাকিয়ে দেখে তন্ময়ের চেয়ারে বসে আছে আঁচল। বাহ, এসেই দেখি আমার চেয়ার দখল করে ফেলেছে। চুপচাপ খেতে বসে পড়, না হলে একটু পর খাবারও পাবি না। তন্ময় অন্য একটা চেয়ারে বসে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। আঁচল তার মায়ের কথা ভেবে কান্না করছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। কেউ সেটা আঁচল খাবার খাচ্ছেন। বলল, কি হলো মা, তুমি খাবার খাচ্ছ না কেন? নীলা চৌধুরী আঁচলের মুখ উপরের দিকে তুলতে দেখে আঁচল চোখের পানি। এ কি, তুমি কান্না করছো কেন? আন্টি, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। বোকামি, কারো মা বাবা সারা জীবন বেঁচে থাকে না। তোমার মা নেই তো কি হয়েছে, আমি আছি না, আজ থেকে আমি তোমার মা। আঁচল নীলা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আঁচল আর বৃষ্টি নিজের রুমে চলে গেল। বৃষ্টির রুমে হঠাৎ করে তন্ময়ের আগমন। তো ভিউয়ার্স, গল্পটা এ পর্যন্তই আছে। গল্পটার পরবর্তী আর একটা পর্বই হবে, বাট খুব শীঘ্রই দিব।
আর গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।